বিএনপির মহিলা কোটার এমপি নীলুফার চৌধুরী মনির জুলাই নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশের সমগ্র মানুষ। ওনার প্রশ্ন হচ্ছে, এই স্নাইপার কে চালালো? আরে স্নাইপার চালিয়েছে ফেসিবাদী শেখ হাসিনার তৎকালীন সময়ের আজ্ঞাবহতী সকল দালাল এবং সেই সকল সময়ের যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন বিভিন্ন পর্যায়ের যারা, সে সময় তাদেরকে দেখেন নাই ডিবির হারুনকে পালিয়ে যেতে? দেখেন নাই ওদের বিভিন্ন যারা সদস্য যারা অপরাধের সাথে সম্পৃক্ত তারা কেউ আর পরবর্তীতে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে নাই? সেগুলো দেখে কি আপনি জানেন না যে কারা স্নাইপার চালিয়েছে, কারা মানুষকে নির্বিচারে গুলি করেছে? নীলুফার চৌধুরী এখন প্রশ্ন করেন কে স্নাইপার চালিয়েছে? স্নাইপার চোখের সামনে চালিয়েছে আওয়ামী লীগের সেই সময় দোসরগুলো, আপনি সেটা ভুলে গিয়েছেন। মুখের উপরে পুরা মানুষের ঝগড়া, পোলাপানের মতো। পোলাপানরা এইসব করলে মানায়, কিন্তু এসব বয়স্ক মানুষদের মানায়? নিশ্চয়ই মানায় না। পরিবর্তন আসতে হবে। পরিবর্তন তো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু মানুষ বুঝতেছে না কি পরিবর্তন আসছে। একটু আলাপ করবো, তার আগে একটু আলাপ করতে চাই আমার কলিগের ওয়াইফকে নিয়ে। হ্যাঁ, হুমায়ুন আহমেদ আমার কলিগ, উনি সিনেমার ডাইরেক্টর ছিল, আমার জুনিয়র, আমি উনার সিনিয়র ডাইরেক্টর হিসাবে। দেখো, হুমায়ুন আহমেদ সেলুট জানাই, কিন্তু উনার এই সম্মানটা রাখতে পারতেছে না আমার কলিগের ওয়াইফ, রাখতে পারতেছে না। এই যে শাওন, হ্যাঁ শাওন, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি তো ভাই একা না, আপনার সাথে হুমায়ুন স্যারের নামটা জড়িত, তো ওই নামের প্রতি সম্মানটা দেখান। উনারে তো আপনি ডুবাইয়া দিতেছেন। আজকে সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, যেসব লেখালেখি হচ্ছে, অনেকে ভাই এই সোশ্যাল মিডিয়াতে সবজি নিয়ে আসছে, সবজি হাতে নিয়ে কন্টেন্ট বানাইতেছে। বুঝছেন তো কি বুঝাইতে চাচ্ছে? এআই দিয়া হুমায়ুন স্যার এবং এই শাওনকে নিয়ে যেসব ভিডিও তৈরি হচ্ছে এবং যেগুলো দেখতেছে পোলাপান, এটাতে কি আপনার ইজ্জত বাড়তেছে? আপনার সম্মান বাড়তেছে শাওন? নিশ্চয় না। আপনি নিজেও ডুবতেছেন, স্যারের নামটাও ডুবাইতেছেন। তো চীন এখন বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে অর্থনৈতিক করিডোর এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। সবাই ভাবছিল তারেক রহমান কি এমন কোন চুক্তিতে সই করবেন যা চূড়ান্তভাবে ভারতের বিরাগভাজন করবে এবং একই সাথে আমেরিকার মতো পরাশক্তিকেও ক্ষুব্ধ করে তুলবে। বহু রাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ তখন হাঁটছিল একটি খাদের কিনারায় অত্যন্ত সরু দড়ির ওপর দিয়ে। সাউথ ব্লক বা নয়াদিল্লিও এই সফরের চরম চাপে ছিল। তারা ঢাকাকে শান্ত রাখার জন্য সফরের ঠিক আগেই একটি ললিপপ বা প্রলোভন ছুড়ে দিয়েছিল। বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে নতুন জল্পনা কল্পনা এবং চারদিকে নতুন শঙ্কা। ওয়াকারুজ্জামানকে এই মুহূর্তে যারা পছন্দ করছেন তাদের মধ্যেও শঙ্কা, আর যারা বাংলাদেশের বিরুদ্ধের শক্তি তাদের মধ্যেও শঙ্কা। ভারত ভয় থরথর করে কাঁপছে, মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ করছে, চারদিকে শঙ্কা। বাংলাদেশ ও পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ফাইটার নামাচ্ছে চীন। দক্ষিণ এশিয়ার আকাশে যেন শুরু হয়েছে নতুন শক্তির প্রদর্শন। বদলে যাচ্ছে সামরিক ভারসাম্য, নতুন করে লেখা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ। বেইজিং, ইসলামাবাদ ও ঢাকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা দিল্লির কৌশলগত উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। আবারও জুলাই নিয়ে কটূক্তি। যেই জুলাই ছাত্র জনতা নিজের জীবনকে বাজি রেখে এই জুলাই আগস্ট যারা ঘটিয়েছিল, শুধু বাজি রেখে নয়, নিজের জীবনটাও দিয়ে দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছে। আবু সাইদ, মুগ্ধ, এরা তো নিজের জীবনটাই দিয়ে দিয়েছে শুধুমাত্র হাসিনার ফ্যাসিস্ট আমলকে এই দেশ থেকে রক্ষা করার জন্য। এই দেশের সাধারণ জনতাকে হাসিনার ফ্যাসিজম থেকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে, জুলাই গঠিয়েছে, 24শে জুলাই গঠিয়েছে এবং আগস্ট ঘটিয়েছে, এখন এই জুলাই নিয়ে কটূক্তি করছে। যারা এই জুলাইয়ের উপরে দাঁড়িয়ে আজকে ক্ষমতায় এসেছে, আজকে বড় বড় চেয়ার পেয়েছে, তারাই আজকে সেই জুলাইকে নিয়ে কটাক্ষ করছে, সেই জুলাই নিয়ে প্রশ্নবিদ্ধ করছে, সেই জুলাই নিয়ে নানান তালবাহানা শুরু করছে। দর্শক, নীলুফার চৌধুরী ভালো করে আপনারা জানেন, ভালো করে চেনেন, টকশোতে বসে ইসলাম বিদ্বেষী কথা বলে মাঝে মাঝে, আবার এখন এই জুলাই নিয়ে কটাক্ষ করেছে, যার কারণে ক্ষিপ্ত হয়ে উঠেছে সাধারণ জনতা সহ, জুলাই যোদ্ধারা সহ বর্তমান সরকারের দলীয় বিএনপি নেতারাও তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠেছে। দর্শক, জুলাই তো অত সহজে ভুললে চলবে না, জুলাইকে অত সহজে ভুলে গেলে চলবে না। এই জুলাই এমনিতেই হয় নাই, এই জুলাই এমনিতেই আসে নাই, হাসিনার মতো ফ্যাসিজম বিতাড়িত হয়েছে এমনিতেই নাই, জুলাইয়ের জন্য হয়েছে। গত 17 বছর দেশটাকে একদম জাহান্নাম করে রেখেছিল হাসিনা। সেই জাহান্নাম থেকে দেশের এই প্রশান্তি ফিরিয়ে আনা এমনিতে হয়েছে? এমনিতে হয় নাই তো ভাই, এমনিতে হয় নাই। জুলাই যোদ্ধাদের কারণে নতুন দেশ আমরা ফেরত পেয়েছি। আর এখন সেই জুলাই নিয়ে মাত্র 2 বছর হয়েছে, এখনো যদি সেই জুলাই নিয়ে এরকম কটাক্ষ করা হয়, এটা কি জুলাই যোদ্ধারা এবং কি জুলাই যোদ্ধাদেরকে যারা ভালোবাসে, দেশকে যারা ভালোবাসে, তারা কি মেনে নেবে? কখনো মেনে নেবে না। দর্শক, আরেকজন রয়েছে শাওন। এই শাওনকে দেখলাম মানুষ সোশ্যাল মিডিয়ায়, বেগুন আছে না লম্বা কলেজ বেগুন,
অনেকে শশা আছে, এগুলো এই শাওনের পিছন দিয়ে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে করে, কেউ বা জোরে করে ঢুকিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? এই জুলাই যুদ্ধ নিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে। হ্যাঁ, মানুষ সব মেনে নিতে পারে ভাই, এই জুলাই নিয়ে কটাক্ষ মেনে নিতে পারে না। এজন্যই পারে না, এই জুলাইয়ের ভিতরে অনেকে ভাই হারিয়েছে, অনেকে সন্তান হারিয়েছে, অনেকেই নিজের বাবাকে হারিয়েছে, অনেক হারিয়েছে, অনেক নিজের বন্ধুকে হারিয়েছে। আর এটা নিয়ে কটূক্তি করবে, এটা সাধারণ জনতা মেনে নেবে? কখনো না। যাই হোক দর্শক, কথা বাড়াবো না, যেহেতু ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও দেখেছে। বাংলাদেশ ইস্যু এবং পাশের দেশ দাদাবাবুদের ইস্যু নিয়েই কিন্তু আজকের এপিসোডটি সাজানো, সেটা অলরেডি ভিডিওর শুরুতে দেখে বুঝতে পেরেছেন। তো একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই সব কিছু খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। বিএনপির মহিলা কোটার এমপি নীলুফার চৌধুরী মনির জুলাই নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশের সমগ্র মানুষ। ওনার প্রশ্ন হচ্ছে, এই স্নাইপার কে চালালো? আরে স্নাইপার চালিয়েছে প্রেসিডেন্ট শেখ হাসিনার তৎকালীন সময়ের আজ্ঞাবহতী সকল দালাল এবং সেই সকল সময়ের যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন বিভিন্ন পর্যায়ে, যারা সে সময় তাদেরকে দেখেন নাই ডিবির হারুনকে পালিয়ে যেতে দেখেন নাই? ওদের বিভিন্ন যারা যারা সদস্য, যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত, তারা কেউ আর পরবর্তীতে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে নাই? সেগুলো দেখে কি আপনি জানেন না যে কারা স্নাইপার চালিয়েছে, কারা মানুষকে নির্বিচারে গুলি করেছে? নীলুফার চৌধুরী এখন প্রশ্ন করেন কে স্নাইপার চালিয়েছে? স্নাইপার চোখের সামনে চালিয়েছে আওয়ামী লীগের সেই সময় দোসরগুলো, আপনি সেটা ভুলে গিয়েছেন। আবার বিএনপির এমপি হয়ে ফ্যাসিলিটিস বুক করবেন। আমি তার তীব্র নিন্দা জানাই এবং তাকে বহিষ্কারের জন্য জনাব তারেক রহমান সাহেবের কাছে উদাত্ত আহ্বান জানাই যে এই মানুষগুলো কেউ প্ল্যান করে মেরেছে না। এই প্ল্যান করে আপনার চোখের সামনে, বাসাবাড়ির সামনে থেকে গুলি করে করে মানুষগুলো মেরেছে সেই সময়ের শেখ হাসিনার আজ্ঞাবহ দালালরা। পুলিশ আপনার চোখের সামনে ডেকে ডেকে বলছে কোথায় শিবির, কোথায় বিএনপি? মনে নাই সেগুলো চোখে বাজে না? আপনাদের মতো মানুষের কারণে আজকের জুলাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনাদের মতো মানুষের কারণে মেহর আফরোজ আজকে তারা শাওনরা আজকের ফেসবুকে উল্টাপাল্টা মন্তব্য করতে পারে। আপনাদের মতো মানুষরাই কিছু আজকের অযাচিত ভাবে কিছু আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা কথা বলার সাহস পাচ্ছে, জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। কোন ইমোশন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। জুলাই ছিল একটা ইমোশন, জুলাই ছিল একটা চেতনা, জুলাই ছিল একটা আজাদির ডাক, জুলাই ছিল বাংলাদেশের নতুন স্বাধীনতা, জুলাই ছিল বাংলাদেশের একটি নতুন সূর্যোদয়, জুলাই ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। দুই দলের নির্যাতিত নেতাদের সামনে আহ্বান রাখতে চাই, জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জুলাই যোদ্ধা, আপনি নির্যাতিত, আপনার পরিবার নির্যাতিত, আর আপনার দল থেকে নমিনেশন নিয়ে এমপি হয়ে তিনি জুলাইকে কটূক্তি করবে, এটা মেনে নিতে পারেন না। আপনি অবশ্যই তাকে ইমিডিয়েটলি সংসদ থেকে বহিষ্কার করে প্রমাণ করবেন যে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থানকারী কারোর সাথে বিএনপির কম্প্রোমাইজ নেই। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক। শেয়ারে জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হন আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে। টকশোতে গিয়ে জুলাইকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন যারাই একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে টকশো করেছেন, আলোচনা করেছেন, সেই সকল এমপি বনে যাওয়া এই নীলুফার চৌধুরীরা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যেই ন্যারেটিভটি আওয়ামী লীগ বিভিন্ন সময় দাঁড় করানোর চেষ্টা করেছে, সেম ন্যারেটিভটাই আজকের গিলে ফেলেছেন এই নীলুফার চৌধুরী মনিরা। তিনি বলছেন কারা স্নাইপার চালালো, কে কিভাবে কোত্থেকে মারা গেল, এর কোনো সঠিক তথ্য তার কাছে নেই। তিনি অবাক হলেন যে এই যে জুলাইয়ের আন্দোলন হলো, এই আন্দোলন কারা করলেন তার নাকি কোনো সঠিক ইনফরমেশন ওনার কাছে নেই। এটা নাকি কোনো একটি বিশেষ ডিজাইনে আন্দোলন হয়েছে, যেটা আওয়ামী লীগ বলার চেষ্টা করে সেই কথা বলছেন বিএনপির কোটায় এমপি বনে যাওয়া এই নীলুফার চৌধুরী। আজকের এই জুলাই হয়েছে বিদায়, নীলুফার চৌধুরী অন্তত সংসদে গিয়ে মহিলা কোটায় এমপি বনে গিয়েছেন। আজকে জুলাইয়ের মানুষ শহীদ হয়েছে বিদায়, ফেসিবাদের পতন হয়েছে বিদায়, আপনার মতো এই সকল অযোগ্য অপদার্থ মানুষরাও সংসদে গিয়ে কথা বলছেন, সংসদের ফ্যাসিলিটিস নিচ্ছেন, আর আপনি এখন নতুন করে টকশোতে এসে জুলাইকে প্রশ্ন তুলছেন। আজকে তিনি বলার চেষ্টা করেছেন ডিজাইন তো অবশ্যই, মানে এই আন্দোলনটা একটা ডিজাইন করে করা হয়েছে। কে ডিজাইন করেছে এই আন্দোলনের? এই আন্দোলনের মূল ডিজাইন তো আওয়ামী লীগের শেখ হাসিনারই করা। কারণ শেখ হাসিনা গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, অত্যাচার করেছে, তার সেই অত্যাচারের ডিজাইনের প্রতিফলন হিসেবে জনতার রোষেই তাকে বিদায় নিতে হয়েছে, এবং এটা সমগ্র দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের একটি প্রতিবাদ। আপনি সেটাকে বলছেন ডিজাইন তো অবশ্যই, আর আওয়ামী লীগও বলছে এটা ডিজাইন করা। তাহলে নীলুফার চৌধুরী মনির বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে তো কোনো পার্থক্য নেই। শেখ হাসিনাও বুঝাতে চায় তোমরা ভুল করে এই জায়গায় এসেছো, ছেলেমেয়েরা ভুল করে এসেছে শেখ হাসিনাকে তাড়াতে, শেখ হাসিনার কোনো অন্যায় নেই, শেখ হাসিনা নাকি কোনো ভুল করে নাই। তো এই হেলিকপ্টার থেকে গুলি করলো কারা? এই যে মানুষগুলোকে মারলো কারা? সারা রাস্তাঘাটে মুহূর্তের মধ্যে গোলাগুলি করে মানুষদেরকে হত্যা করেছে কারা? সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ তাকিয়ে দেখেছে শেখ হাসিনা করেছে, এবং তিনি অপরাধী ছিলেন বিদায় নিজে পালিয়ে গিয়েছেন। সেইটাকে নীলুফার চৌধুরী বলার চেষ্টা করেছেন এটা ডিজাইন করা। কে ডিজাইনার তাহলে বলেন? আজকের এই মানুষগুলোকে সংসদে ঢুকিয়ে সংসদটাকে এখন অপবিত্র করে রাখা হয়েছে। জুলাইয়ের চেতনা ধারণকারী মানুষদের সংখ্যাকে
কণ্ঠিত করার জন্য, তাদেরকে আজকের কোণঠাসা করার জন্য এই সকল অপদর্থ মানুষগুলোকে এখন এমপি বানিয়ে দিয়ে তারপরে আমাদের এই আন্দোলন সংগ্রাম, মানুষের ত্যাগ, সেগুলোকে আজকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন তিনি বলছেন খাবার কোত্থেকে এসেছে। আরে গণমানুষের আন্দোলন, বাংলাদেশের প্রত্যেকটি ঘর থেকে মানুষ তখন নিজ দায়িত্বে খাবার বিতরণ করেছে, শরবত বিতরণ করেছে, পানি বিতরণ করেছে। এটা কেউ ডিজাইন করে টাকা পয়সা দিয়ে খাবার বিতরণ করে নাই। বরং আপনি কোথায় ছিলেন? আপনি বলছেন খাবার আসছে, প্রশ্নগুলো এমন ভাবে করেন মনে হয় যেন কেউ কোটি কোটি টাকা বিদেশ থেকে এনে তারপরে ডিজাইন করে খাবার দিয়ে আপনাদেরকে পেলে পোষা আন্দোলন করিয়েছে। না, পেলে পোষা আন্দোলন 16 বছর করেও যখন এই রাজনৈতিক দল ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, বিএনপি পারে নাই সফলভাবে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটাতে, তখন সাধারণ নাগরিকদের আন্দোলনটাই আজকের ফ্যাসিবাদের পতন হয়েছে। আর আপনি বলছেন খাবার কোত্থেকে এসেছে। আবার বললেন মানুষ মেরেছে, সে মানুষগুলো মেরেছে, সামনে পুলিশ নাই, পিছে পুলিশ নাই, কে মারলো? আপনার কথা অনুযায়ী বক্তব্য সেই সময় যারা দুষ্কৃতি করেছে তারা এখন পালাতক, আপনি তাদেরকে বাঁচানোর জন্য কথা বলছেন। আমার তো মনে হয় আপনাদের মতো মানুষদেরকে কোনো না কোনো কারণে এজেন্ট হিসাবে এখানে নিয়োগ করে দিয়ে আজকের এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আবার বলছেন অনেক কিছু বলতে চেয়েও বলতে পারেন না। কেন পারেন না? কারণ ওই যে ফ্রি বিএনপির এমপিত্ব নিয়েছেন সে কারণে বলতে পারেন না। আপনি বলতে চান আওয়ামী লীগের কথাগুলো, আপনি বলতে চান শেখ হাসিনার কথাগুলো, আপনি বলতে চান ভারতের কথাগুলো, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিংবা ইসলামী মূল্যবোধের কিংবা এই দেশের সভ্যতা সংস্কৃতির আন্দোলনের কথা বলতে আপনি পারেন না। সে কারণেই আপনি বলছেন অনেক কিছু বলতে চেয়েও পারেন না। এই জুলাই শুধুমাত্র শেখ হাসিনার পতন নয়, এই জুলাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি লড়াই। এই জুলাই বাংলাদেশে গত 16 বছরের নির্যাতন জুলুম অত্যাচারের বিরুদ্ধে একটি লড়াই। এই জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতনের বিরুদ্ধে লড়াই। এই জুলাই জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর বিরুদ্ধে লড়াই। এই জুলাই হচ্ছে আজকে যাদেরকে আয়নাঘরে বন্দী করে অত্যাচার করেছে, সেই জুলাইয়ের আজকের জুলাই হচ্ছে ওইটা যে এই আয়নাঘরের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করার নাম হচ্ছে জুলাই। এই জুলাই হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রোলার, খুন, গুম, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে একটি নতুন আওয়াজ, তার নাম হচ্ছে জুলাই। আর সেই জুলাইকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, জানতে চাচ্ছেন জুলাই কেমনে হলো। জুলাই এমনি এমনি হয় নাই। আমি আগেও বলেছি 5ই আগস্টের পূর্বে আজকের এই জুলাইকে বিপ্লব বলেই মেনে নিতে হবে। যারা বিপ্লবকে চ্যাটাং করে উল্টিয়ে দিতে চান তারাই মূলত জুলাইকে আজকে অবজ্ঞা করছেন। যারা জুলাই সনদ গণভোটকে বাস্তবায়ন করতে চায় না তারাই মূলত জুলাই সনদকে নিয়ে নিয়ে কথা বলছে। আমি মনে করি বাংলাদেশের বর্তমান সময়ে আমি জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতা, বিশেষ করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, যাকে আমি মনে করি জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড, যিনি নীরবে নিভৃতে এই বাংলাদেশটাকে সেভ করার জন্য তৎকালীন সময় আন্দোলন সংগ্রাম সবকিছু প্রকাশ্যে গোপনে বিভিন্নভাবে সহযোগিতা করে দেশটাকে স্বাধীন করেছেন। আপনার কাছে আহ্বান থাকবে এই সকল আবর্জনাগুলো থেকে মুক্ত করার জন্য আপনাদের আওয়াজ বলন্দ করতে হবে। ফ্যাসিবাদের এই সকল চরিত্র যারা ধারণ করে তাদের বিরুদ্ধে আপনার স্পষ্টভাবে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির বেগবান হওয়ার আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। কারণ আপনার নেতৃত্বেই বাংলাদেশটা আগামী দিনে সেফ হবে। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান জুলাইয়ের পক্ষের সত্যি। আপনারা ঐক্যবদ্ধ থাকলে, দেশটাকে এগিয়ে নিয়ে গেলে আমার মনে হয় এই দেশে আর ফ্যাসিবাদের বিচরণ করা কোনোদিন সম্ভব হবে না। কিন্তু আপনারা যদি সেটা করতে ব্যর্থ হন, আপনাদের কাছ থেকে উঠে আসা মানুষগুলোই জুলাইকে নিয়ে গালিগালাজ করবে, সেটা মেনে নেওয়া যাবে না। অতএব প্রিয় দেশবাসী, বাংলাদেশের জুলাই কোনো একক সংগঠনের নয়, বাংলাদেশের জুলাই কোনো একক ব্যক্তিত্বের ক্রেডিট নয়, বাংলাদেশের জুলাই শুধুমাত্র আমাদের নিজস্ব আন্দোলন সংগ্রাম সেটাই নয়। জুলাই হচ্ছে হাজার হাজার মানুষের রক্ত ঝরানোর ফসল, জুলাই হচ্ছে বাংলাদেশের হাজার হাজার মানুষের কান্নার ফসল, জুলাই হচ্ছে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সকল মানুষের জন্য একটি রহমত স্বরূপ। এই জুলাইকে নিয়ে প্রশ্ন করবেন, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবেন, আমরা তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। গতকালকে আসি নাই, শরীরটা ভালো না, আজকেও ভালো না, তারপরও মন মানে না, কথা বলতে ইচ্ছা করে। মনি আপাকে নিয়ে একটু কথা বলি। আপা, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন? ছাত্রদলের সভাপতি রাকিবের একটা কথা। এর আগে কিন্তু ওনাকে এতটা ভালোবাসতাম না, আজকে একদিনে যতটা ভালোবাসছি গত 2 বছরও এতটা ভালোবাসি নাই। আমার কাছে সহজ সরল মনে হয়েছে, যেভাবে ওই যে পায়ের কাছে বসতে চায়, আবার ওই সামনে যায় পা ঝুলায় বসা ছিল মঞ্চের, আবার পা নাড়তেছে, মানে একটু সোজা সাজা মানুষ। কিন্তু আজকে কেন ভালোবাসলাম? উনি এই মনি আপাকে বলছে যে আপনাকে মাইনা নিতে পারতাছি না, আপনি জুলাইয়ের বিরুদ্ধে কথা বলতেছেন। টকশোর রানী তো মনি আপা, বিভিন্ন টকশোতে যায়। এই মনি আপা এই সংসদে কেমনে গেল বলেন তো? এই টকশোর কারণে গেছে। হ্যাঁ, টকশো কিন্তু ওনাকে বাঁচায় রাখছে। প্রতিবাদী ছিল, হ্যাঁ প্রতিবাদ করতো। শেখ হাসিনার আমলেও কিন্তু উনি এই টকশোতে আসতো, কথা বলতো, ছাড়তো না। কিন্তু কথা বলতে বলতে উনি জুলাই বিরুদ্ধে চলে গেছে কখন, আমার মনে হয় উনি নিজেও জানে না। গত 2 দিন আগে টকশোতে আইসা এই জুলাই বিরুদ্ধে কথা বলতেছে। এর আগে কিন্তু আমাদের শহীদ হাদিকে নিয়ে কথা বলছে, খুব বাজে একটা উক্তি করছে গিনিপিকের সাথে। উনি অন্য কিছু বুঝাইতে চাইছে, মানে উনি বুঝাইতে চাইছে হাদির এই মৃত্যুটা পরিকল্পিত মৃত্যু, মানে কেউ এটা মেট্রোকুলাস ডিজাইনের মধ্যে দিয়া করছে, ওকেই গিনিপিক বানাইছে, এরকম কিছুই বুঝাইতে চাইছে। আসলে ওনাকে যারা বুঝাইয়া দেয়, ওনারও তো কেউ না কেউ বুঝায়, সবার উপরে তো থাকে ভাই, একজন থাকে, মুরব্বী থাকে না, মুরব্বীর পরামর্শতেই কথাবার্তা বলে। কিন্তু বলতে বলতে যখন জুলাই বিরুদ্ধে চলে গেছে, আমরা তো মন খারাপ করি, আমরা সমালোচনা করি। কিন্তু ওনার দলের ভিতর থেকে ছাত্র দল সভাপতি রাকিব কেন প্রতিবাদ করলো?
কারণ কি, এই সোজা সাজা মানুষটা তো প্রতিবাদ করার কথা না। ওনারাও কিন্তু মুরব্বী আছে উপরে, হ্যাঁ, ওই রাকিবেরও মুরব্বী আছে, ওই মুরব্বী বলছে প্রতিবাদ করো, জুলাইয়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। কারণ লুকায় আছে আমাদের স্পিকারের কথাবার্তায়। উনি একটা ইন্টারভিউ দিছে, ওই ইন্টারভিউর মধ্যে বইলা দিছে উনি সোজাসাজি বলছে জুলাইকে মাইনা নিতে হবে বিএনপির, যদি বিএনপি জুলাইকে মাইনা না নেয় তাহলে বহুত বড় খেসারত দিতে হবে, এই কথাটা তো বলছে। উনি তো বিএনপি থেকেই এই স্পিকার হয়েছে, মাননীয় স্পিকার আমাদের। এই সাচ্চা কথাগুলো বলে বলেই কিন্তু আজকে উনি সবাই ভালোবাসার পাত্র, এটা বুঝতে হবে। হ্যাঁ, বিএনপির সমস্ত নেতাকে বুঝতে হবে, উনি সত্যি কথা বলে বলেই উনি আজকে দেখেন আপনাদের দলের হয়েও সবাই ভালোবাসার পাত্র। আপনারা কেন ভালোবাসা পাচ্ছেন না? কারণ আপনারা ওই সংসদে যেসব কথাবার্তা বলতেছেন, এইসব কথাবার্তা অচল। এই যে ফখরুল সাহেব যেভাবে বললো, ওদেরকে ক্ষমা চাইতে হবে। কেন ওরা ক্ষমা চাচ্ছে না? এরকম একটা কথাবার্তা বলছে। কাদেরকে? ওই রাজাকারদের ক্ষমা চাইতে হবে। ঠিক তখনই ভাই জামাত ইসলাম থেকে ওই সংসদে যে জবাবটা দিছে না ভাই, কঠিন জবাব। বিচার হইলে তো আগে আপনার বাপের বিচার হইতে হবে, কারণ আমরা শুনছি আপনার বাপ ছিল রাজাকার। আমি ৭১ সালের ভূমিকার জন্য আপনি একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনি ক্ষমা প্রার্থনা করেন। আয়নায় নিজের চেহারা দেখুন, ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। কারণ আমি অপরাধ করি নাই, ক্ষমা চাইবো কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে। সুতরাং কথা সতর্কভাবে বলা উচিত। মুখের উপরে বুড়া মানুষের ঝগড়া, পোলাপানের মতো। পোলাপানরা এইসব করলে মানায়, কিন্তু এসব বয়স্ক মানুষদের মানায়? নিশ্চয়ই মানায় না। পরিবর্তন আসতে হবে, পরিবর্তন তো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু মানুষ বুঝতেছে না কি পরিবর্তন আসছে। একটু আলাপ করব, তার আগে একটু আলাপ করতে চাই আমার কলিগের ওয়াইফরে নিয়ে। হ্যাঁ, হুমায়ুন আহমেদ আমার কলিগ, উনি সিনেমার ডাইরেক্টর ছিল, আমার জুনিয়র, আমি উনার সিনিয়র ডাইরেক্টর হিসাবে। লেখক হুমায়ুন আহমেদ স্যালুট জানাই, কিন্তু উনার এই সম্মানটা রাখতে পারতেছে না আমার কলিগের ওয়াইফ, রাখতে পারতেছে না। এই যে শাওন, হ্যাঁ শাওন, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি তো ভাই একা না, আপনার সাথে হুমায়ুন স্যারের নামটা জড়িত, তো ওই নামের প্রতি সম্মানটা দেখান। উনারে তো আপনি ডুবাই দিতেছেন। আজকে সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, যেসব লেখালেখি হচ্ছে, অনেকে ভাই এই সোশ্যাল মিডিয়াতে সবজি নিয়ে আসছে, সবজি হাতে নিয়ে কন্টেন্ট বানাইতেছে। বুঝছেন তো কি বুঝাইতে চাচ্ছে? এআই দিয়া হুমায়ুন স্যার এবং এই শাওনকে নিয়ে যেসব ভিডিও তৈরি হচ্ছে এবং যেগুলো দেখতেছে পোলাপান, এটাতে কি আপনার ইজ্জত বাড়তেছে, আপনার সম্মান বাড়তেছে শাওন? নিশ্চয় না। আপনি নিজেও ডুবতেছেন, স্যারের নামটাও ডুবাইতেছেন। স্যারকে আজকে মানুষ গালমন্দ করতেছে আপনার কারণে। জুলাইয়ের সাথে উনি ওইটা করতে চায়, এইভাবে কেউ স্ট্যাটাস দেয়, এইভাবে কেউ লেখালেখি করে, ছি, আপনাকে না একদম গান্দা লোক মনে হচ্ছে। আপনি না একদম পয়সা যাইতেছেন। ছোটবেলায় আমি খুব দুষ্ট ছিলাম ভাই, কার উপরে রাগ উঠলে না আমি কি করতাম জানেন? ওর মুখের মধ্যে পাত দিয়ে দৌড় দিতাম। হ্যাঁ, আমার মনে হইতেছে ওনার মুখের মধ্যে যদি কেউ একটা পাত দিয়ে দৌড় দিত, খুব খুশি হইতাম। কারণ উনি কিচ্ছু মানতে চাচ্ছে না। এই জুলাইকে অবজ্ঞা কইরা, এই জুলাইকে ছোট কইরা যেসব স্ট্যাটাস দেয়, এগুলা মাইনা নেওয়ার মতো না। প্রতিবাদ হইতে হবে ভাই, প্রতিবাদ করতে হবে, যেভাবে প্রতিবাদ করছে হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, হিলাই দিছে তো ভাই, পুরা হিলাই দিছে বসুন্ধরা গ্রুপকে। সংসদের দ্বারা যেভাবে আঙুল তুলা কথা বলছে, এগুলার জবাব দিতে পারবে কেউ? দিতে পারে নাই। সংসদের ভিতরে তো কেউ জবাব দিতে পারে নাই। ভাই ব্রাদার, দেখেন এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, উনি শেখ হাসিনার পাশে দাঁড়ায় কি কথা বলছে আপনারা তো জানেন, সবাই এখন মুখস্থ হয়ে গেছে। শেখ হাসিনার সাথে মরতে চাইছে, বাঁচতে চাইছে, এবং এই যে ইন্টারনেট বন্ধ হয়েছে, ব্যবসার ক্ষতি হইতেছে, হোক ক্ষতি, কিচ্ছু যায় আসে না। আমরা শেখ হাসিনার হাত শক্ত করব। শুধু এইখানেই শেষ করছে? উনি আরো অনেক কথা বলছে, যে লন্ডন থেকে অনলাইনে কিভাবে রাজনীতি করে, এদেরকে ধৈর্য আইনা জেলে ঢুকাইতে হবে। আর ওই যে জঙ্গি, জামাত ইসলাম, শিবির, বিএনপি, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে উনি বক্তব্য দিছে। হাসনাত আব্দুল্লাহ যেটা বলতে চাইছে, ডক্টর ইউনূসের আমলে তো উনি দেশে আসতে পারে নাই। কোন সাহসে আসলো? কারা এই প্রশ্রয় দিচ্ছে? কারা ভিতরে আঘাত করতেছে? ভাই ব্রাদার, বড় লোক তো, ধনী লোক যা কিছু বলতে পারে, কিচ্ছু যায় আসে না। ওনারা যে কথাবার্তাগুলো বলছে, এটা যদি কোনো সাধারণ লোক বলতো, ওর পিঠের চামড়া থাকতো, ও তো থাকতো এখন জেলের ভিতরে। কিন্তু ওনাদেরকে কেউ টাচ করতে পারবে না, ওনাদের সমালোচনা করা যাবে না। ওনারা হচ্ছে দেশের রাজা। হ্যাঁ, রাজা তো ভাই, একটু সমালোচনা করছে, তাতেই দেখেন 5টা পত্রিকা, ওনাদের 5টা পত্রিকা আমাদের হাসনাত আব্দুল্লাহর পিছনে লাগিয়া গেছে। 80 ঘন্টার মধ্যে 99টা কন্টেন্ট বানাইছে। সাবজেক্ট কি? ওই একই, পচা সাবজেক্ট, অভিযোগ আর অভিযোগ। কিন্তু প্রমাণ কোথায়? কোনো প্রমাণ নাই। অভিযোগ ভিত্তিক কন্টেন্ট বানায়া ছায়া ফেলাইছে, ফটো কার্ড বানাইছে। এত কেন ভাই? এইটুক সমালোচনা হজম করা যাবে না? আপনারা এমন হয়ে গেছেন, আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। আসলে কেউ কোনোদিন কথা বলে নাই, না বলাতে হয়েছে কি জানেন? ওনারা ওই যে কিং হয়ে গেছে, রাজা হয়ে গেছে। ওনারা তো মনে করে দলরা যে নির্বাচন করে, যেসব দল নির্বাচন করে, আমাদের টাকা দিয়েই তো করে, আমাদের কাছ থেকে তো সাহায্য নিয়া করে। আমাদেরকে কে ছুঁইব ভাই? আপনি ছুঁতে পারবেন না। আমি যদি আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নেই, সুযোগ সুবিধা নেই, আমার যদি ক্ষমতাও থাকে, আমি আপনার বিরুদ্ধে কথা বলতে পারবো না, কারণ চক্ষু লজ্জার ব্যাপার আছে তো। আর আমার দল চালাইতে গেলে তো টাকাই লাগবে, টাকার কাছে সবাই মাথা নত করে। হাসনাত আব্দুল্লাহ করে নাই বইলা ভাই পিছনে লাগিয়ে গেছে। এতে কার লাভ হইলো, কার ক্ষতি হইলো, বসুন্ধরা গুলো বলতে পারবেন? আপনারা 5টা পত্রিকা এইভাবে কেন লাগতে গেলেন? আপনারা কি এইটুকু বুঝতে পারেন নাই? আপনারা নিজের অজান্তে তাকে হিরো বানায় দিয়েছেন। আপনাদের 5টা পত্রিকাকে এই বাংলাদেশের মানুষ যতটা ভালোবাসে, আপনারা
আপনারা বছরের পর বছর সার্ভিস দিয়ে আসছেন, যুগের পর যুগ, এই যুগের পর যুগ সার্ভিস দিয়ে যেটুক ভালোবাসা পাইছেন, হাসনাত আব্দুল্লাহ 2 বছরে ওর চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা পাইছে। ওকে সবাই ভালোবাসে, হয়তো আওয়ামী লীগ ভালোবাসে না, কিন্তু আমি তো মনে করি বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, আপনারা আমরা সবাই ভালোবাসি হাসনাত আব্দুল্লাহকে। ও তো চ্যালেঞ্জ করছে, আমাকে যদি 1 টাকা জালিয়াতি ধরাই দিতে পারেন তাহলে এই সংসদে কোনোদিন আসবো না, যদি 1 টাকা ধরাই দিতে পারেন। কেউ তো চ্যালেঞ্জটা গ্রহণ করলেন না, কিচ্ছু করতে পারবেন না, তার পিছনে লাগা কিচ্ছু করতে পারবেন না। ওর তো ভিতরে ভয় নাই, তো ও তো ওই 5ই আগস্টে শহীদ হয়ে গেছে, ও কিন্তু জিন্দা লাশ, ওরে ভয় দেখাইতে পারবেন না। যার ভিতরে ভয় থাকে না তারা কেউ ছুঁইতে পারে না ভাই। আর যদি সে হয় মুসলমান তাহলে তো অন্য কথা, বাঁচলে গাজী মরলে শহীদ, এইটাই তো হাসনাত আব্দুল্লাহ। দেখেন চীনের থেকে আসার পর কঠিন ভাবে জবাব দিয়ে দিল অরুণাচলে, ওদিক দিয়ে পাকিস্তানে এক বাঘ বসে রয়েছে, আরেক বাঘ বাংলাদেশ, এই 2 ভাগ 2 দিক থেকে হা করে বসে রয়েছে। ওদিক থেকে চীন আবার ঢুইকা যাইতেছে অরুণাচলে, কি দুরবস্থা। কারণ কি জানেন? শুধু গাদ্দারি করা, শুধু গাদ্দারি করা। মালদ্বীপের সাথে গাদ্দারি করছে, নেপালের সাথে গাদ্দারি করছে, ভুটানের সাথে গাদ্দারি করছে, আমাদের সাথে যে কত বড় গাদ্দারি করছে এটা তো জীবনও বুঝতে পারতাম না জুলাই যদি না আসতো। অনেকে বলে জুলাই কি দিল, জুলাই কি দিল, জুলাই আমাদেরকে শত্রু চিনায় দিছে। বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে নতুন জল্পনা কল্পনা এবং চারদিকে নতুন শঙ্কা। ওয়াকারুজ্জামানকে এই মুহূর্তে যারা পছন্দ করছেন তাদের মধ্যেও শঙ্কা, আর যারা বাংলাদেশের বিরুদ্ধের শক্তি তাদের মধ্যেও শঙ্কা। ভারত ভয় থরথর করে কাঁপছে, মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ করছে, চারদিকে শঙ্কার শঙ্কা। ইসলামপন্থীরা উপরে উপরে খুশি হচ্ছে, বাট আমি দেখি তাদের জন্য শঙ্কা। দর্শক, কি ওয়াকারুজ্জামানকে দেখলে চেনা যায় না যে কে? বাংলাদেশের কোন সিটিং সেনাপ্রধান এত বড় এত সুন্দর দাড়ি রেখেছেন এবং এত সুন্দর নুরানি চেহারা, নামাজি, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম, এবং প্রকাশ্যে দাড়ি রাখছেন সেনাপ্রধান, তাও আবার হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান। যদি ওয়াকারুজ্জামান ডাক্তার শফিকুর রহমান অ্যাপয়েন্টেড হতেন অথবা অন্য কেউ অ্যাপয়েন্টেড হতেন, একটা কথা ছিল, তাকে দেখলে ইরানি জেনারেলের মতো মনে হয়। জাস্ট একটু ইমাজিন করেন যে হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান, তার এত সুন্দর নুরানি দাড়ি, এইসব মেলানো খুব কঠিন। শুধু কি তার নুরানি দাড়ি এইটা না, শুধু এখানে সীমাবদ্ধ নয়। দর্শক, আপনারা জানেন যে সেনাবাহিনীতে অনেকগুলো ব্যাটালিয়ন থাকে, কোর থাকে, কোম্পানি থাকে। তো এগুলোর নাম, বিশেষ করে কয়েকটা ব্যাটালিয়নের নাম খোলাফায়ে রাশেদার নামে এগুলো করা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের নামে করা হচ্ছে। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর নামেও বিভিন্ন স্থাপনা করা হচ্ছে। এবং একই সাথে এগুলো হিসাব মেলানো খুব কঠিন, বা রাজনীতিতে একটা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে, শঙ্কার জন্ম দিয়েছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পর বিরোধী দলীয় নেতার সাথে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠতা এবং সরকারি দল বিরোধী দল চমৎকার সম্পর্ক, এবং একই সাথে সরকারি দলের প্রতিনিধি বিরোধী দলের প্রতিনিধি চীন যাওয়া, রাজনৈতিক বিরোধ অনেকটা কমে যাওয়া, আমিরের জামাত প্রধান বিরোধী দলীয় নেতার এলাকার উন্নয়নের দায়িত্ব নেওয়া সরকারের পক্ষ থেকে, আবার ভারতপন্থী মিডিয়াগুলো জামাতের বিরুদ্ধে জোরালো প্রচারণা, এগুলো সব একই সূত্রে কথা। এগুলো তাৎপর্য কি ঘটতে পারে? দর্শক, প্রথম কথা হচ্ছে যে দেখেন, মাননীয় সেনাপ্রধান, মাননীয় বললাম, সম্মানিত লোক, যেহেতু তিনি বাহ্যিকভাবে হলেও ধর্মীয় একটা আবহ তার মধ্যে দেখছি, এবং ইসলামপন্থীদের এটা একটা অনুভূতির সাথে সম্পর্কিত যে তারা স্বপ্ন দেখে বাংলাদেশের সেনাপ্রধান হবেন, দাঁড়িয়ে রাখা একজন লোক, দেখতে ইরানি জেনারেলের মতো লাগবে, এবং বাংলাদেশের এই সেনাবাহিনীর বিভিন্ন ব্যাটালিয়ান, কোম্পানি, কোর, এদের নাম হবে স্যার খলিফার নামে, ইসলামের বিখ্যাত ব্যক্তিদের নামে, এবং এই শিরকি যে শিখা অনির্বাণ, এগুলো থাকবে না। শিখা অনির্বাণও বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি, আই এম নট শিওর। মানে একটা ইসলামাইজেশন ভাব লক্ষ্য করছে। এটা ইসলামপন্থীদের জন্য অবশ্যই সুখবর, আনন্দের, তারা ভালোভাবে নিচ্ছে, এবং তারা জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য দোয়া করছেন। এবং ফেসবুকে ওয়াকারুজ্জামানের ছবি শেয়ার করে ইসলামপন্থীরা আলহামদুলিল্লাহ বলছেন, এবং বলছেন যে এই ওয়াকারুজ্জামানের হাত ধরেই হাসিনা পতন হয়েছে, তিনি এখন দাঁড়িয়ে রাখছেন, তিনি একজন মহান ব্যক্তি, তিনি ইমামতি করতে পারেন। কিন্তু রাজনীতিকে এত সরল, এত সোজা না। এখানে আমি আরেকটা ব্যাখ্যা দিতে চাই, এটা ইসলামপন্থীদের জন্য বুমেরাং হতে পারে। অবশ্য বাস্তবে যাই হোক না কেন, বঙ্গু সেকুলার ভারতপন্থী মোদীর অনুসারীদের জন্য ইটস ভেরি টাফ যে বাংলাদেশের সেনাপ্রধান এরকম দাঁড়িয়ে রাখবে, আবার বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন কোম্পানি, ব্যাটালিয়ান, কোর, এগুলোর নাম হবে ইসলামের খলিফাদের নামে, বিখ্যাত ব্যক্তিদের নামে, এবং শিখা অনির্বাণ উঠে যাবে। সেনাবাহিনীর মধ্যে একটা ইসলামাইজেশন, যেটা জিয়াউর রহমানের আমলে হয়েছিল, সেরকম একটা ভাব চলে আসবে। এটা ভারতের জন্য, বঙ্গু সেকুলারদের জন্য সহ্য করা কঠিন। এটা এই দিক থেকে ভালো, বাট এই ভালোর আড়ালে ভিন্ন কিছু হতে পারে, শঙ্কা আছে এখানে। হঠাৎ করেই জামাত ইসলামের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আকিদাগত বিভিন্ন অপবাদ দিয়ে একটা ভয়াবহ প্রচারণা আমরা লক্ষ্য করছি। ইসমাতে আম্বিয়া, আদালতে সাহাবা, এগুলো নিয়ে হঠাৎ করে উঠে পড়ে লেগেছে একটা গোষ্ঠী, তারা বিভিন্ন কনফারেন্স করছে। এর পেছনে গোয়েন্দা সংস্থার অর্থায়ন থাকতে পারে, ভারতের র কানেকশন থাকতে পারে, অতীতে এগুলো হয়েছে। তো এটা একটা বিষয়। একই সাথে সেনাপ্রধানের দাঁড়িয়ে রাখা এবং সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে একটা ইসলামাইজেশন ভাব, এটার একটা তাৎপর্য থাকতে পারে। সেটা হচ্ছে যে, যেমন যদি বাংলাদেশে সেনা শাসন আসে, যেমন সিসির মতো, অনেকে সিসির সাথে তুলনা করছেন, যে আব্দুল ফাত্তাহ সিসি মিশরের, তিনি কিন্তু এভাবে ইমামতি করে দাড়ি টুপি পরে একটা ইসলামপন্থী ভাব নিয়ে শেষ পর্যন্ত ইসলামপন্থী সরকার, ব্রাদারহুড সরকার, মুরসি সরকারের পতন ঘটিয়ে দিয়েছে, এবং সেখানে একদম এখন গণতন্ত্র হত্যা করে অনেকটা ইহুদিদের মতো একটা রাজত্ব কায়েম করেছেন। অনেকে এই সন্দেহ করছেন যে ওয়াকারুজ্জামান এভাবে দাড়ি টুপি বা এভাবে একটা ধর্মীয় আবহ তৈরি করে তারপরে তিনি কোনো অঘটন ঘটিয়ে দেন কিনা। দেখেন, এখানে এটা মিলাতে হবে
যে যদি বাংলাদেশে কোনো সেনা শাসন বা মিলিটারি কু কোনো একটা পরিস্থিতি কেন্দ্র করে এরকম হয়, তাহলে প্রতিবাদ করবে কারা? অবশ্যই জামাত বিএনপির মতো দল তার প্রতিবাদ করবে, কারণ সেনা শাসন ঘটলে সেটা বিএনপির বিরুদ্ধে বিএনপির পতন ঘটিয়ে করবে। একই সাথে জামাত এখানে খুশি হবে না, কারণ অগণতান্ত্রিক কোনো শক্তি ক্ষমতা আসলে এটা জামাত জানে যে তাদের অবস্থা তাহলে ব্রাদারহুডের মতো হবে, অতএব জামাত এর প্রতিবাদ করবে। কিন্তু এরকম একটা আবহ তৈরি করা হয়ে থাকতে পারে যে ইসলামপন্থীদের অন্যান্য গোষ্ঠীগুলো যেন তারা সবাই সে সেনা শাসনকে সমর্থন করে, জামাত যেন কথা বলার সুযোগ না পায়, যে জামাত কিসের ইসলামী দল, আর জামাতকে তখন দমন করবে। আর যদি সেনা শাসন আসে তাহলে রাজনৈতিক সক্রিয় রাজনীতিবিদদের ব্যাপকভাবে দমন করা হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা সেনা শাসনের একটা মৌলিক গ্রামার। যেমন বিএনপি জামাত এনসিপির গুরুত্বপূর্ণ নেতা সবাইকে জেনে নেবে, নইলে সেনা শাসন তো চালানো যাবে না। এবং যে প্রেক্ষাপটে সেনা শাসন আসবে সেই প্রেক্ষাপট হয়তো বিএনপি জামাত এনসিপির মধ্যে অস্থিরতাকে ঘিরেই, অতএব তাদেরকে জেলে নেওয়া এটা অনিবার্য হবে। তো সেই জায়গায় অন্যান্য ইসলামপন্থী যারা আছে, যারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে ব্যবহৃত হয়, যেমন চরমনাই, হতে পারে হেফাজত বা কওমি-ভিত্তিক নানান দল বা আহলে হাদিস, এরা সবাই এই সেনাপ্রধানকে সমর্থন করবে, সমর্থন করার পক্ষে বয়ান উৎপাদন করবে। এই যে দেখেন, এই হচ্ছে প্রকৃত ইসলাম। জামাত আবার কিসের ইসলাম? তারা তো ইসলাম না, তাদের আকীদা ডিমোরালাইজ করতে অলরেডি প্রচারণা শুরু হয়েছে গোয়েন্দা সংস্থার অর্থায়নে। এরকম একটা বিষয় হয়ে থাকতে পারে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।